আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আমরা দেখি যে ঋণ মানে মর্টগেজ বলতে কী বোঝায়, ফার্স্টে আছে এখানে ঋণ হিসাবে মানে কি, অর্থাৎ যে লোন দেওয়া হয়েছে সেটা বা ঋণ লোন হিসাবে আর কি অগ্রিম প্রদত্ত ও প্রদেয় অর্থ। আচ্ছা, অগ্রিম প্রদত্ত এবং প্রদেয় অর্থ বলতে এখানে কী বোঝাইছে, মানে লোন হিসাবে যে টাকা দেওয়া হয় সেটাকে বলা হয়েছে অগ্রিম প্রদত্ত অর্থ, আর প্রদেয় অর্থ হচ্ছে পরবর্তীতে এই লোন যে পরিশোধ করতে হবে সেটাকে বলা হচ্ছে প্রদেয় অর্থ। অথবা কোনো বর্তমান ও ভবিষ্যৎ দেনা পরিশোধ ও আর্থিক দায় সৃষ্টি করতে পারে। এই যে এখানে বলতেছে বর্তমান ও ভবিষ্যৎ দেনা পরিশোধ। বর্তমান দেনাটা কি হচ্ছে, লোন হিসেবে যে টাকা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বর্তমান দেনা। আর ভবিষ্যৎ দেনা হচ্ছে এই যে লোনটা ভবিষ্যতে ফিউচারে পরিশোধ করতে হবে, সেটা থেকে যদি পরিশোধ না করে তাহলে আরও যে দায় সৃষ্টি হইতে পারে সেটা সময় পার হয়ে গেল, যে সুদ অর্থ দেওয়া লাগে, কিন্তু 9% সুদ দেওয়া লাগে, সেইটাই এখানে বুঝাইছে। তাহলে ভবিষ্যৎ দেনা পরিশোধ বা আর্থিক দায় সৃষ্টি করতে পারে। শুধুমাত্র এই যে দেনা বা দেনাদারের যে মানে লোন হিসাবে যে পদে অর্থ নেবে শুধু সেটাই না, আর্থিক দায় সৃষ্টি করতে পারে, যেমন ক্ষতিপূরণ বা হচ্ছে গিয়ে অন্যান্য ধরনের রিমুনারেশন, সেগুলো হচ্ছে একটা দায় সৃষ্টি করবে, যেটা আর্থিক দায় সৃষ্টি করতে পারে। এরকম কোনো কার্য সম্পাদনের নিশ্চয়তা প্রদানের উপর নির্দিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরকে ঋণ বলা থাকে। অর্থাৎ এই যে এই কাজগুলো এখানে হবে, বর্তমান মানে এই যে দেনা যে নেওয়া হবে, ঠিক আছে, এবং সেটা যে ভবিষ্যতে পরিশোধ করে দেওয়া হবে, ঠিক আছে, এই ধরনের নিশ্চয়তা প্রদান করার জন্য কোনো একটা প্রপার্টি যদি আরেকজনের কাছ থেকে সত্ত্বসহ হস্তান্তর করে দেয়, ঠিক আছে, অর্থাৎ মালিকানা হস্তান্তর করে দিবে প্রপার্টির, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাকে বলা হয়ে থাকে ঋণ। খুব সিম্পল ব্যাপারটা হচ্ছে এরকম, যে ঋণ হিসাবে ঋণটা নেওয়া হয়ে থাকে, ঋণের যে প্রপার্টিটা থাকে সেটা ঋণের টাকা থেকে একটু বেশি মূল্য থাকে, যার কারণে ঋণ যে মানে গ্রহীতা, হ্যাঁ, সম্পত্তির মালিক, আমি হচ্ছে সম্পত্তির মালিক, যেটা আশরাফুলের কাছে বা রকির কাছে ঋণ দিছি, ঠিক আছে, আচ্ছা, সেই প্রপার্টিটা আমরা আমাদের ঋণের টাকা থেকে বেশি না, সেই জন্য এটাই বুঝাইছে যে নিশ্চয়তা প্রদান করার জন্য যখন স্থাবর সম্পত্তি হস্তান্তর করা হয় তখন সেটাকে হচ্ছে ঋণ বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, ঋণের ব্যাপারটা আমরা খুব সিম্পলি বুঝলাম, এখানে যা বলা হয়েছে মোটামুটি ব্যাপারটা এরকম, যা সংজ্ঞাটা ব্যাখ্যা করার চেষ্টা করেছে এখানে। আচ্ছা, এখন আমরা দেখি ঋণের প্রকারভেদটা, ঠিক আছে, ঋণের সঙ্গে আরও কয়েকটা বিষয় আছে এখানে, ঋণদাতা ও ঋণ গ্রহীতা, এটা তো বোঝা যায় স্বাভাবিকভাবে। ঋণী অর্থটা আসলে কি, যে সুদসহ যে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে সেটা ঋণী অর্থ, অর্থাৎ আসল এবং সুদসহ, অর্থাৎ যে ঋণের যে টাকা নিচ্ছে সেটা যে পরিশোধ করে দেওয়ার একটা নিশ্চয়তা প্রদান করা হয়, সেটা হচ্ছে রেহানি অর্থ, রেহানের দলিল। দলিল তো বোঝাই যায় যে দলিল সহ হস্তান্তর করে প্রপার্টিটা এটা। আচ্ছা, এখন আমরা বলি ঋণ প্রকারভেদ। ঋণটা 6 প্রকার দেখাচ্ছে এখানে। প্রথমে আসে সিম্পল মর্গেজ, তারপর মর্গেজ বাই কন্ডিশনাল সেল মানে বিক্রয় শর্ত সাপেক্ষে ঋণ। এটা হচ্ছে তোমার ইউসুফ্রাকচুয়ারি বা খাই খালাসি মর্গেজ, এটা হচ্ছে 58 ঘতে। তারপর ইংলিশ ঋণ, এটা হচ্ছে উমতে অর্থাৎ ইংলিশ ঋণ। আর এটা হচ্ছে চতে আছে মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, অর্থাৎ সত্ত্বের দলিল সহ জমা দেওয়া ঋণ এবং শ্রেণীবিহীন ঋণের বা অ্যানোমালুস মর্গেজ। শেষের দুটো একদম নিজেই সত্ত্বের দলিল জমা দেওয়া ঋণ এবং শ্রেণীবিহীন ঋণ। তাহলে মাঝখানে আছে বাকি কটা, 4টা। আচ্ছা, সরল ঋণ, ফার্স্টে আছে সরল ঋণের কথা, সেটার সঙ্গে আমার মিল আছে কখন নিশ্চয়তার সাথে ঋণ সৃষ্টির প্রয়োজন, এটা বলতে কী বুঝাইছে, অর্থাৎ কখন নিশ্চয়তা মানে তোমার ধরো এটা হইতে পারে সত্যায়িত, প্রত্যায়িত বা স্বাক্ষরিত, এই কয়েকটা বিষয়, অর্থাৎ দলিলটা রেজিস্ট্রেশনের মাধ্যমে কখন করা লাগে আর কি, মর্গেজ করা প্রয়োজন, এটা বুঝাইছে। আচ্ছা, সিম্পল ঋণের সঙ্গে এই 59 দ্বারার মিল আছে। মিলটা কীরকম, প্রথমে বলছে সরল ঋণ বা মর্গেজ। আচ্ছা, 58 ক্ষয়ের সঙ্গে 59 দ্বারা মিল আছে, কেমন, যখন বলছে যে সিম্পল মর্গেজের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো সময় উদ্ধার করা যাবে। সিম্পল মর্গেজ কাকে বলে বা বৈশিষ্ট্যটা কি, অর্থ পরিশোধ যে ব্যক্তিগতভাবে দায়ী, অর্থাৎ তার টাকাটা পরিশোধ করে দিতে হবে, এটাই বুঝাইছে, যে টাকাটা আনছে এটা পরিশোধ করতে হবে, এটাকে অর্থ পরিশোধের জন্য ব্যক্তিগতভাবে দায়ী। দখল অর্পণ এখানে হয় না। সিম্পল মর্গেজের ক্ষেত্রে দখলটা অর্পণ হয় না, মানে প্রপার্টিটা দেওয়া হয় না, জাস্ট বলা হয় যে এই প্রপার্টিটা তুমি হচ্ছে করতে পারবা, মানে যদি আমি টাকা না পয়সা না দিই তো তুমি এটা বিক্রি করে নিতে পারবা, কিন্তু দখলটা এখানে অর্পণ করা হয় না আদালতের অনুমতি ছাড়া। এই জন্য এটা সিম্পল মর্গেজ, অনুমতি ছাড়া বিক্রয় করা যায় না। সম্পত্তি বন্ধকদাতার দখলে থাকবে, এটা কার দখলে থাকবে, বন্ধকদাতা, অর্থাৎ আমার দখলেই থাকবে সম্পত্তিটা। সাধারণত এটা পারিবারিক বা ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের মর্গেজ হয়ে থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই দ্বারার সঙ্গে 59 দ্বারা কেন মিলে সেটা বললাম। 59 দ্বারা বলা হয়েছে প্রিন্সিপাল মানিটা যদি 100 টাকার বেশি হয়, দুটো শর্ত আছে, 100 টাকার বেশি হলে কী হবে, 100 টাকার কম হলে কী হবে। প্রিন্সিপাল মানিটা যদি 100 টাকার বেশি হয় সেক্ষেত্রে বন্ধকটা কীভাবে দেওয়া যাবে, তোমার
সত্যের জমি মানে এই যে ইয়াটা এই 100 টাকার বেশি হয় বা 100 টাকার কম হয়, 100 টাকার কম হইলে, হ্যাঁ 100 টাকার বেশি হলে তোমার রেন্টটা দেওয়া যায় এই নিবন্ধিত যে দলিলটা সেখানে স্বাক্ষর করার মাধ্যমে প্লাস সত্যায়িত এবং প্রত্যায়িত করার মাধ্যমে। কিন্তু যদি 100 টাকার মূল্যটা কম হয়, এই 58-এর খদার সঙ্গে 59-এর এই ইয়েটার মিল আছে, যদি মানে মর্গেজটা 100 টাকার কম হয় এবং সিম্পল মর্গেজ না হয়, এটা কন্ডিশন দিছে। আচ্ছা সিম্পল মর্গেজ কেন এখানে কন্ডিশন দিছে? কন্ডিশন দিছে এই কারণে যে সিম্পল মর্গেজে কিন্তু দখলটা অর্পণ করা হয় নাই। তো 100 টাকার কম যদি হয় সেক্ষেত্রে সিম্পল মর্গেজ ছাড়া, অর্থাৎ এখানে তো দখল অর্পণ করা হয় না, ঠিক আছে। এখানে বলতেছে, এখানে 59 টাইটেলটা হচ্ছে কখন নিশ্চয়তার সঙ্গে রেন্ট সৃষ্টি করা হয় প্রয়োজন। নিশ্চয়তা মানে কি? দখলটা অর্পণ। এই জন্য এটার সঙ্গে এই 58 খদরা বা সিম্পল মর্গেজের একটা কনফ্লিক্ট আছে। কনফ্লিক্টটা কীরকম? 100 টাকার চেয়ে কম মূল্য হয় এবং তাইলে কী করতে হবে? স্বাক্ষরিত ও প্রত্যায়িতর মাধ্যমে, শুধু স্বাক্ষর এবং প্রত্যায়িতর মাধ্যমে, দলিলের কথা কিন্তু বলে না। 100 টাকা কম মূল্যে নিবন্ধন দলিল দ্বারা অথবা সরল রেহেন ব্যতীত, যেক্ষেত্রে সম্পত্তির দখল অর্পণ দ্বারা রেহেন কার্যকর করা যেতে পারে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে স্বাক্ষরিত বা প্রত্যয়িত, 100 টাকার ক্ষেত্রে দুইটাভাবে করা যায়। একটা হচ্ছে সরল রেন ব্যতীত, কন্ডিশন হচ্ছে এটা, ঠিক আছে। দখল অর্পণের মাধ্যমে, অন্যান্য রেনের ক্ষেত্রে দখল অর্পণের মাধ্যমে হচ্ছে গিয়ে মর্গেজটা করা যায়, এক। আর নাম্বার 2 হচ্ছে তোমার এটা স্বাক্ষরিত বা প্রত্যয়িত, মানে ওই যে মালিকানাটা অন্যের কাছে তো দিবেই, প্লাস হচ্ছে তোমার এটা স্বাক্ষর করার মাধ্যমে এবং প্রত্যয়ন করার মাধ্যমে, দলিলটা স্বাক্ষর করে দেওয়ার মাধ্যমে বা প্রত্যয়ন করার মাধ্যমে করা যাবে, যেটা 100 টাকার বেশির মধ্যে করা যায়। 100 টাকার বেশির মাধ্যমে তিনটা শর্ত। একটা হচ্ছে নিবন্ধন দলিলটা স্বাক্ষরিত হইতে হবে, সত্যায়িত হইতে হবে এবং দুইজন সাক্ষী দ্বারা প্রত্যয়িত হইতে হবে। আর 100 টাকা যদি কম মূল্যের হয় সেটা সরল ঋণ ব্যতীত অন্যান্য ঋণের ক্ষেত্রে দখল অর্পণ করে দিলেও হয়ে যায়, শুধুমাত্র স্বাক্ষর বা প্রত্যয়ন লাগে না, অথবা স্বাক্ষর বা প্রত্যয়নের মাধ্যমে কাজটা করা যায়, এটাই বুঝেছে। আচ্ছা এখন এই 59 ধারার কার্যক্রম মোটামুটি শেষ। 59 ধারা তো বলেই ফেলছি, যেহেতু সিম্পলের আমরা বৈশিষ্ট্যগুলো বলে ফেলছি, সেহেতু সিম্পলের বাইরে দিয়ে আরেকটু কথা হচ্ছে এরকম যে প্রিন্সিপাল মানিটা 100 টাকার বেশি হলে কী হবে, 100 টাকা কম হলে কী হবে। আরেকটা শর্ত হচ্ছে এখানে যে সত্যের দলিল জমা দেওয়ার মাধ্যমে সৃষ্ট ঋণ, অর্থাৎ দলিলটা জমা দানের করার মাধ্যমে, ঠিক আছে। একটু আগে যেটা বললাম সেটা মূলত ছিল 100 টাকার কম বা 100 টাকার বেশি হলে কী হবে। এখানে আছে সত্যের দলিল জমা দানের মাধ্যমে কী হবে। 59 ধারার এটা একটা শর্ত এরকম যে মানে 1972 সালে বাংলাদেশ ব্যাংক বা 1993 সালে আর্থিক প্রতিষ্ঠান আইন বা আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান আইন অনুসারে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা উপযুক্ত পরিষদ নিবন্ধিত দলের মাধ্যমে কার্যকর করতে হবে। দুইটা ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তোমার আদেশ অনুসারে কোনো হচ্ছে কাজ করতে চাইলে, অথবা 1993 সালে আর্থিক প্রতিষ্ঠানের আইন অনুসারে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনো কাজ করতে চাইলে, মানে দলিলটা বন্ধক দিতে চাইলে, সেক্ষেত্রে দলিলটাকে অবশ্যই নিবন্ধন করে দিতে হবে। এখন আমরা যদি কী করি, এখানে বোঝাচ্ছে সত্যের দলিল জমা দেওয়ার মাধ্যমে তোমার সৃষ্ট ঋণ। আমরা যদি বাসা বাড়ির কোনো একটা দলিল কাউকে দেই, ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটাকে আর নিবন্ধন করার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। নতুন করে নিবন্ধন একটা শর্ত। আচ্ছা কিন্তু যদি কাজটা আমি বাংলাদেশ ব্যাংকের সাথে করতে যাই বা 1993 সালে তফসিল ব্যাংক বা 93 সালে আর্থিক প্রতিষ্ঠান নাই, বাংলাদেশ ব্যাংক, তফসিল ব্যাংক, 1993 সালে আর্থিক প্রতিষ্ঠান আইন, এই তিনটা ক্ষেত্রে যদি আমি মর্গেজ করতে যাই, তিনটা ক্ষেত্রে মর্গেজ করে ঋণ আনতে চাই বা অন্য কিছু করতে যাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই দলিলটা নিবন্ধন করে দিতে হবে। আর সাধারণত এই তিনটা ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি আমি বাসা বাড়ির মানে দলিল দ্বারা, অর্থাৎ যেটা তো প্রমাণবলী আছে বা আমার দখল আছে, সেক্ষেত্রে শুধুমাত্র দলিলটা প্রোভাইড করলেই, আরেকজনের হাতে দিয়ে দিলেই মর্গেজ করা যায়, ঠিক আছে, মানে মর্গেজ করে ঋণ নিয়ে আসা যায়। কিন্তু এই তিনটা ক্ষেত্রে মর্গেজের সঙ্গে বা কি দলিলটা প্রোভাইড করা লাগে, এই সঙ্গে নিবন্ধনও করা লাগে, এটাই বুঝেছে। আচ্ছা এখন আমরা আসি বিক্রয় শর্ত সাপেক্ষে রেহেন, তারপর খাই খালাসি বা ইউসুফ্যাকচুয়ারি এবং ইংলিশ হ্যান্ড, এই তিনটা ক্ষেত্রে। আচ্ছা বিক্রয় শর্তের ক্ষেত্রে ব্যাপারটা খুব ইজি। কৃত্রিমভাবে সম্পত্তি বিক্রি করা যায়, টাকা পরিশোধ না করলে বিক্রয় চূড়ান্ত হয়, টাকা পরিশোধ করলে সম্পত্তি দায়মুক্ত হয়ে যায় এবং দলিল দ্বারা সম্পন্ন হবে, এটা ওকে। খাই খালাসি এবং ইংলিশ এই দুটোর মধ্যে আসল পার্থক্য।
খাই খালাসিটিকে আমরা বলি সাধারণ মর্গেজ যেটা, ঠিক আছে। অর্থাৎ সিম্পলি আমরা একজনের সাথে ট্রান্সফার করলাম সেটা মর্গেজ। যেমন আমরা আশা করি সাথে যে হচ্ছে ওই যে আমাদের প্রপার্টিটা যেটা ঘাসের জন্য দিচ্ছি সেখানে কিন্তু আমাদের আর ওই টাকাটা কী করতে হবে না, ওদেরকে ফেরত দিতে হবে না, ঠিক আছে। কী করতে হবে, মানে নির্দিষ্ট সময় শেষে আমরা দলিল হচ্ছে মানে জমিটা ফেরত পেয়ে যাবো। আর এর মাঝখানে ওই জমিতে চাষাবাদ করে যত টাকা উঠাতে পারে ওটা ওর, এই জন্য এটাকে বলে খাই খালাসি মূল দিয়ে মানে খেয়ে দিয়ে শেষ, ঠিক আছে। অর্থাৎ আমার টাকা ফেরত দিতে হবে না, বরং আমি যেটা পাবো সেই আমার টাকা লাভ। এখানে কন্ডিশন এরকম, সম্পত্তি দখল বন্ধক গ্রহীতার নিকট থাকবে, আয় ও মুনাফা ভোগ করবে বন্ধক গ্রহীতা। বন্ধক গ্রহীতা দখলটা থাকবে কিন্তু দলিল করে দেওয়া হবে আর কি, ব্যক্তিগতভাবে বাধ্য থাকবে না, থাকে না। এই যে ব্যক্তিগত বাধ্য থাকে না মানে ব্যক্তিগতভাবে আমি, অর্থাৎ যে টাকা যে নিয়ে আসছে আসলের কাছ থেকে আমি টাকা পরিশোধের জন্য বাধ্য না, এটাই রয়েছে। আর বন্ধকি সম্পত্তি বিক্রি করা যায় না, এই সম্পত্তিটাও বিক্রি করতে পারবে না। আচ্ছা, আর ইংলিশ হ্যান্ড এইটাকে বলে তোমার দায়বদ্ধ মর্গেজ, বা যেটা যে আমরা রূপে নির্মাণের সাথে হচ্ছে যে মর্গেজটা করছি সেটা। যেমন নতুন বছরে আমরা ধান জমি মর্গেজ দিচ্ছি 60,000 টাকায়, সেই 60,000 টাকা আমাদের কী করতে হবে, এই নির্দিষ্ট সময় শেষে বা হচ্ছে কোনো একটা সময় আমাদেরকে ফেরত দিতে হবে, তাই না। আবার ও হচ্ছে ওই সম্পত্তির দখলটা ওর কাছে এবং সে হচ্ছে ওইখান থেকে ভোগও করবে। এখানে বলতেছে ব্যক্তিগতভাবে দায়িত্ব থাকে মানে কি, আমাদের টাকাটা ফেরত দিতে হবে। সম্পত্তি বন্ধক গ্রহীতা দখলে থাকে মানে তার দখলে আছে। বন্ধক গ্রহীতা অর্থ পরিশোধ না করলে, বন্ধকি অর্থ পরিশোধ না করলে সম্পত্তি বিক্রি করতে পারবে। আমরা যদি অর্থ না পরিশোধ করতে পারি সে বিক্রি করে টাকা নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, বন্ধক গ্রহীতার নিকট চূড়ান্তভাবে হস্তান্তরিত হয়। বন্ধক গ্রহীতার নিকট চূড়ান্তভাবে হস্তান্তর, অর্থাৎ ওই যে তুই টাকা না পড়তে পারে তাহলে হচ্ছে ওইটা চূড়ান্তভাবে হস্তান্তর হয়ে যায়। আচ্ছা, নির্দিষ্ট সময় শেষে। এখন এই দুটো বিষয় বুঝতে পেরেছি আমরা, খাই খালাসি বন্ধকটা কি আর ইংলিশ ল্যান্ডটা কি। এখন আমরা আসি সত্যের দলিল জমা দেবেন, মর্গেজ বাই ডেপোজিট অফ টাইটেল ডিড এবং শ্রেণীবিহীন ঋণ, অ্যানোমালাস মর্গেজ, ঠিক আছে। মানে এই শ্রেণীবিহীন ঋণ হচ্ছে গিয়ে মর্গেজ যতগুলো প্রকার আছে একটার মধ্যে না পড়লে এটা হচ্ছে শ্রেণীবিহীন মর্গেজ। আর সত্য জমাদারের মর্গেজটা কীরকম, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম শহরে সরকার কর্তৃক গ্যাজেট প্রকাশের দ্বারা নির্ধারিত অন্য কোনো শহরের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মানে নির্দিষ্ট কোনো স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে প্রযোজ্য, এটাকে বলা হয় তোমার মর্গেজ বাই ডেপোজিট অফ টাইটেল ডিড। শেষ, 59 শেষ। আচ্ছা।